আমি কমার্শিয়াল অনেক দুর্বল, আমি কমার্শিয়াল সুতে আমি কাজ করিনি, তাহলে ফাওয়াদ ভাই করছে। আমি তার সঙ্গে বললাম, ভাই একটু আমাকে বুঝলাম যে টার্মস অ্যান্ড কন্ডিশন কি, লজ্জার কিছু নেই। তাহলে হবে কি, আমার দক্ষতাটা বাড়বে সব জায়গায়, প্রতিটা জিনিস আস্তে আস্তে দক্ষতা ব্যয় করে আমাকে একটা পরিপূর্ণ মার্কেট খেতে হবে। সুতরাং বিভিন্ন ধরনের চেঞ্জ আসবে, এই চেঞ্জগুলো আমাকে অ্যাডাপ্ট করতে হবে। সবসময় পজিটিভ ডিসিপ্লিন এগুলো মেনটেন করতে হবে। তা আমরা চেষ্টা করি। এবং দাঁড়ান এনে কি হাস্যরস করতে বসছি আমরা? হ্যাঁ, তারপরে হলো যে টাইম ম্যানেজমেন্টটা আমরা এরকম না যে অফিসে আসলাম গেলাম এটাই টাইম ম্যানেজমেন্ট না, কাজের টাইম ম্যানেজমেন্ট। আমি একটা কাজ করতে কতক্ষণ সময় লাগতেছে, এটা আসলে বেশি লাগতেছে কিনা। আমার একটা কাজ করতে আধা ঘন্টা লাগে, 2 বছর পর আধা ঘন্টা লাগবে, তাহলে কিন্তু আমি স্কিল ভালো না। আমাকে আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে প্রতিটা কাজেরই। আমি কাউকে শেখানো দরকার নেই, সবার সবার কাজটা বুঝি আমার। এবং হলো যে আমাকে বুঝতে হবে যে এই কাজটা করতে শুরু করতেছি শেষ করবো ঘর। আমি বললাম কনফারেন্স করলাম কালকে দিতে পারলাম না, কারণ কি, কারণ আমি জানি না কাজটা কতক্ষণ লাগবে। টাইম ম্যানেজমেন্টটা এটা ভালো করতে হবে। এটা আমার ক্ষেত্রে আছে, আমি আমার আননেসারি কাজগুলো করি, নেসারি কাজ করি না, কাজ বাসে করা, টাইম ম্যানেজমেন্ট স্কিল এগুলো নিজের আমাকে ডেভেলপ করতে হয় প্রতিদিন। একটা জিনিস খুব ভালো হয় যে ডায়েরি মেনটেন করতে পারি আমরা, যেটা আমাদের প্র্যাকটিসটা কাজই নেই, অনেক ফ্যাক্টরিতে রেগুলারই আছে। আমি অন্য ফ্যাক্টরি কাজ করে এসেছি, আমাদের প্রতিদিন কত সকালে কাজ ছিল বা আগের দিন যাওয়ার আগের দিনে নেক্সট দিন কী কাজ, সব কাজ মানে হলো অ্যাটলিস্ট 5টা কাজ 10টা কাজ ইম্পর্টেন্ট কাজ। এগুলা অনেকে দেখি ল্যাপটপে টোকেন দিয়ে রাখা, এটা একটা ভালো প্র্যাকটিস। সুতরাং আমাদের নেক্সট ডেতে কী কাজ বা কখন কী কাজ, অনেকে আছে খুব ভালো মেধা আমাদের মনে রাখতে পারে, কিন্তু এটা মানে রাইট ওয়ে না। ডায়েরি মেনটেন করা, ছোটো ছোটো গল্প খুব বেশি রাখার দরকার নেই, কি পয়েন্টসগুলো 2-4 কিন্তু সবসময় ডায়েরি মেনটেন করে, অলওয়েজ ডায়েরি মেনটেন করে। চাই কিছু হোক, এ তোমার কি সমস্যা লেখা রাখে করব না, এটা গুড প্র্যাকটিস, এটা আমাদের নাই। এটা আমার শুরু করা উচিত নিজেদের মধ্যে স্কিল ভিডিও করে। আজকে আমি এখানে কাছে থাকবো না, নতুন জায়গায় যায় দেখবো সবাই ডায়েরি মেনটেন করছে, আমি নতুন জায়গায় কাজ করবো কি এটা কি শিখতে হবে। সুতরাং এগুলো আস্তে আস্তে স্কিল করতে হবে। এগুলো হয়তো আমাদের উচিত আপনাদের বলা, কিন্তু অনেক কিছু বলা হয় না, এই জিনিসগুলো করতে হবে। তারপরে কমিউনিকেশন স্কিল ডেফিনেটলি আমাদের ভালো, খালি মুখে ভালো হলে হবে না, মেলের মধ্যেও সুন্দর করে সফটলি যদি কাস্টমারকে বাদ দেওয়া যায় বা সাপ্লাইকে বাদ দেওয়া যায়, সুন্দর দিতে হবে। হার্ড ল্যাঙ্গুয়েজ দিলাম এরকম না, সুন্দর করে। এটা অনেকের ভালো ভালো প্র্যাকটিস আছে, অনেকের নাই। আমিও অনেক সময় রূপ ভাষা লিখে ফেলি, খুবভাবে কুল মানে মস্তিষ্কে সুন্দর করে মেল লেখা, যারা ভালো মেল দেখতে হয় তাদের মেলটা ফলো করা। যেমন দিশান বলতে আমি এগুলো লাগে দশের কথা বলি, কিন্তু খুব সুন্দরভাবে গুছায় এত সুন্দর করে বাঁধতে পারে, বড় করে সফলি। এই মেলটা যদি কেমন পাও, শুধু সময় ওগুলো আমাদের চর্চা করতে কীভাবে সুন্দর করে গুছায় রাখে। আমি একটা স্টাডি করতে পারতেছি, আমি জানি ঘটনাটা কি বলতে পারি না, কিন্তু উনি সুন্দর করে একটা সুন্দর করে লেখা, ওই একলম লিখে দিলাম হাও খানি এই সেই এরকম সুন্দর করে। এই জিনিসগুলো কমিউনিকেশন স্কিল। তারপর হলো যে টিএনএ তো সবাই আমরা জানি, আমরা অটো আসলে টিএনএ করেছিলি, আমাদের অটো টিএনএ আছে। তারপরেও টিএনএটা আমাদের ভালো প্র্যাকটিস আছে টিএনএ নিয়ে। এরপরে টাইম ম্যানেজমেন্ট আমি বললাম, অ্যাটিটিউড অবশ্যই পজিটিভ এবং ডিসিপ্লিন থাকতে হবে। এই জিনিসগুলোর মাধ্যমে কী পয়েন্ট। এরপরে আরেকটা জিনিস হলো যে এক্সেল একটু এক্সপার্ট হতে হবে সবাই। হ্যাঁ, অনেকেই আছে এক্সপার্ট, তাদের কাছ থেকে হেল্প নেওয়া। এক্সেলই মাধ্যমে কিন্তু অনেকটা লাগায় দেয়, দ্রুত করে দেয়। আমি যে কোনো জিনিস, হ্যাঁ, এক্সেলের জিনিসটা আমরা অনেক দুর্বল, হয়তো আমরা যোগ বিয়োগ এই পারি, কিন্তু সামাই করা এই জিনিসগুলো যারা ভালো, নর্মাল যারা প্ল্যানিং থেকে তারা ভালো থাকে এই জিনিসগুলো। তারপরে আমাদের অনলাইনে অনেক কিছুই পাই। এটা অনেকগুলো কি পয়েন্ট আছে, এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছিল ফাইল কিপিং। ফাইল কিপিং কেউ কেউ ভালো করে, কেউ খারাপ করে। আমারটাই বলি, আমি ফাইল কিপিং করতে পারি। একটা জিনিস বললে তৎক্ষণ খুঁজে বের করা, এটা ফাইল কিপিংটা ডেফিনেটলি করতে হবে। যারা পারে না, একটা সুন্দর স্তরের ফর্মেট যদি কারো লাগে, আমার সাথে না থাকলে আমি কালেক্ট করে দেবো। ফাইল কিপিং করে, হ্যাঁ, ফাইল কিপিং মানে হলো জাস্ট ডকুমেন্ট রাখা, মেল কিপিং, মেল গুছায় রাখা। একটা জিনিস চাইবো ম্যানেজমেন্ট বা বস দ্রুত ওই মেলটা রেখা কীভাবে করা। আমি যদি বলি পুরাতন মেল আমি খুঁজবো না, এরকম না। নিজের স্কিল ডেভেলপ করার জন্য এই জিনিসটা করতে হবে। ফাইল কিপিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে প্রতিদিন যদি আমরা অ্যাটলিস্ট সকালে ডায়েরি মেনটেনটা করি, এই প্র্যাকটিসটা করি, কেউ বলবে যে আমার আধা ঘন্টা সময় নষ্ট হয় এরকম। ওকে ঠিক আছে, যেদিন যাবো বের হওয়ার আগে আধা ঘন্টা কম কাজ করি, অ্যাটলিস্ট মেনটেন রেখে রাখি না। আমার সারাদিন 8 ঘন্টা আমি 10টা কাজ করবো, 10টা বছর 5টা কাজ হলো না, পরের দিন দেখলাম কীভাবে কী
কি পয়েন্টগুলো নিয়ে ডায়েরি মেনটেন করা উচিত। অনেকেই করে, অনেকে করে না, এটা করা উচিত। এরপরে এখানে হাসান বাবুর চার্ট করছে একটা, যে কোনটার পর কোনটা ফলো করতে হবে। এই জিনিসগুলো হয়তো আমরা জানি, একটু রিভিউ করবো, হয়তো অনেকেরই অ্যাডভাইস থাকতে পারে যেগুলো চেঞ্জ দরকার, এই চেঞ্জগুলো। তো এই কনক্লুশনে বাইরে অনেক কথা বলবে, আমি একটু বলি, আবার নেক্সট সেশনে বলবো। এই ইন্ট্রোডাকশনের সবাই আমরা জানি কীভাবে মার্কেটিং করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু সব কিছু ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। হ্যাঁ, সব জায়গায় ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। হয়তো কেউ যদি বলতে পারে যে ভাই এই কমার্শিয়ালে আধার কাজ তৈরি কাজ করা না, ঠিক আছে, ওকে, আপনি আস্তে আস্তে বুঝে আছো। যেমন আমরা একটা আমরা যেটা শুরু করছি, ডকুমেন্ট হারা যেত, আমি কি বলি, আমার মেল পাঠাই দিই, স্মার্ট ওয়েতে এটা হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আজকে এটুকু শেষ করলাম, নেক্সট সেশনে আবার কিছু বলবো। কোশ্চেন আছে তো এদের যাতে কারো কোনো কোশ্চেন কারো কিছু কোশ্চেন করতে পারেন। আর হলো আমি যেগুলো বললাম কিছু জিনিস থাকলে আমি এগুলো শেয়ার করবো। যেমন হলো যে কে ফাইল তৈরি করতে হয়, ডায়েরি কে মেনটেন করবো, তারপরে ভালো কিছু মেল যদি আমার থাকে কমিউনিকেশন, বা আমি একটা মেল দিলাম কেস স্টাডি যে এইটা একটা ইস্যু হয়েছে, এটা হচ্ছে কী দিতে দেবো আপনার কি অথবা বাইরে, বা কীভাবে একটা এক্সটেনশন চাবো। এখানে আমার একটু কোশ্চেন আছে, সেটা হলো যে একটা জিনিস অ্যাড করলে ভালো হয়, যেটা হাসান শুরু করে গেছিল, মাঝখানে কিছুদিন চলছিল আর বন্ধ হয়ে গেছে। সেটা হলো আমার ইন্টারনালি মার্কস লার্নিং এর জন্য সবাই যেন ইংলিশে প্র্যাকটিস স্পিকিং করি। অবশ্যই ভালো, এটা করা যায়। এটা এরকম না যে ডিক্লিয়ার করে হাসা বেজা কনসিডার করবো। কে এই কথাটা বলছে কে? অনেক সময় লজ্জা লাগে, নাসির নাসির জমশেদ। আচ্ছা, অনেক সময় লজ্জা লাগে, কিন্তু এটা করা উচিত। হয়তো তুমি আপনি যার কাছে ফ্রি তার সঙ্গে পারেন, সমস্যা কোনো দরকার নেই। আপনি নাসির মসুর সঙ্গে আমার সঙ্গে ফ্রি বলেন, সমস্যা কি বললে কি সমস্যা? আসলে আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হলো যে মানে সব কথাই আমরা ইংলিশে বলবো, যতটুকু পারি ততটুকু সম্ভব। অল টাইম সবার সাথে বাংলা কোনো এখানে কথা হবে না। একই টিমে 4 জন কাজ করে, দেখা গেল এক বাহিনী হচ্ছে 3 জন কাজ করে। ওকে, তো দেখা গেল কারোর সঙ্গে বাহিনী কখনো যায়নি, ওকে। কিন্তু এই যে বাহিনী যে এই যে আমরা ল্যাব দিচ্ছি, বিভিন্ন সাবমিশন আছে, সাবমিশন যখন করি, এক নাই আমি ওরা যখন রিসিভ করে সাবমিশনের যে প্রসেস বা যেভাবে প্রেজেন্ট করে, এই প্রেজেন্ট দেখেই বুঝতে পারি কিন্তু ওর মধ্যে কত ডেপথ আছে। সাবমিশন আমি করলাম এক জিনিস, একটা বউ লাগালাম, 3 জন লাগালাম, 3 ভাবে লাগালাম, যত নাইসলি প্রেজেন্ট করা যাবে ওরা কিন্তু ওটার মধ্যে বুঝতে যাবে, আর কিছু লাগবে না যে এটা প্রেজেন্ট সুন্দর, এই ছেলে ভালো আছে। এটা দেখছি আপনার স্পিডে যখন যে মানে ওর ভিতরে কি আছে না, ওর তো যতটুকু চেষ্টা করা আছে, কিন্তু বাইরে জানা বাইরে প্রেজেন্টেশন মানে এই মানে পলি, তারপরে পলি ফেব্রিকের হচ্ছে এক্সট্রা পেপার, আবার ভিতরে এক্সট্রা পেপার, গাড়ি থেকে যেন বোঝা না ভিতরে কি আছে ওই লেখা আছে, মানে এত সুন্দর করে দেওয়া হয়েছে। প্রেজেন্টেশনটা বড় হাতে নিয়ে বুঝতে আমরা একটা ভালো কিছু আছে। প্রেজেন্টেশন সুন্দর করানো যায় অবশ্যই, অন্ততে দেখা গেল যে তার সময় ভালো প্রজেক্ট বানানো চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, হলো যে আমার জন্য আজকে কিছু না, বাকি আপনারা বলেন, আমি কাছে আছি। ঠিক আছে। আমি বললাম এবার একটা জিনিস দেখা, এটা কিন্তু গতকালকে মাসিলের প্রসিডিউর নিয়ে প্রশ্ন আসছিল বিদায় আজকে আবার মাসিলের নিয়ে কথা বলতেছি। এখানে আমি একটা জাস্ট দামি একটা প্রসেস মোটামুটি দাঁড় করাইছি আর কি। এখন সেটা গুড নাই, এই জন্য কার্টুনের ভিতরে লিখছি। বললাম ভাইয়ারা চেয়ে বেশি ফ্যাক্টরি বা ব্যান্ডেল করলাম এক্সচেঞ্জের ভাইয়ারা সাধারণত বাইং অফিসের মাধ্যমে হয়। বাইং অফিস মাঝখানে একটা থাকে, অথবা ডিরেক্ট ফ্যাক্টরির সাথে কমিউনিকেট করতে পারে মার্কেটিংয়ের সাথে। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বাইং থার্ড পার্টি মিডল ম্যান হচ্ছে বাইং অফিস, আর একটা হচ্ছে ডিরেক্ট ফ্যাক্টরি। দুটো ওয়েতেই চলে। এখন প্রথম স্টেজটা শুরু হয়েছে, ধরলাম এবিসি বায়া, সে প্রথমে একটা স্টাইল ডেভেলপ করবে। তখন সে কী পাঠায়, একটা ট্যাগ প্যাক পাঠায়, স্যাম্পল থাকলে স্যাম্পল পাঠায়। ট্যাগ প্যাকের ভিতরে অথবা বিওএম মানে হচ্ছে বিল অফ ম্যাটেরিয়াল, আর এমএসিআর হচ্ছে মেজারমেন্ট চার্ট। সাধারণত এগুলো ট্যাগ প্যাকও থাকে, আবার অনেক সময় আর থাকে না, তখন এগুলোকে চাইয়ে নিতে হয় বাইরের কাছ থেকে। কমিউনিকেশনের মাধ্যমে এগুলোকে চাইয়ে নিতে হয়। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জন্য ট্যাগ প্যাকের ভিতরে থাকার কথা, ট্যাগ প্যাকের ভিতরে বিওএম থাকার কথা, এমএমসি থাকার কথা, আর টেকনিক্যাল সব ইস্যু থাকার কথা। কিন্তু অনেক ম্যাক্সিমাম প্রায় সময় এটা থাকে না, বিশেষ করে ব্রায়ের ক্ষেত্রে জিনিসগুলো খুব জরুরি। এই যে বিওএমটা লাগবেই, কারণ কী কী ম্যাটেরিয়াল আছে এটা যদি আমি না জানি তাহলে আমি ডেভেলপ করবো কী দিয়ে। অথবা স্যাম্পলটা যদি পাই, স্যাম্পলের ভিতরে দেখা যায় স্যাম্পল দিছে, স্যাম্পলের ভিতরে বায়ার পরে একটু চেঞ্জ করে। এটা কেন চেঞ্জ করে? এক ব্র্যান্ডেরটা কিন্তু আরেক ব্র্যান্ড হুবহু নকল করতে পারে না। আমি যখন একটা ধরেন একটা H&M একটা স্যাম্পল কিনছি,
কিনে আমার একটা ডিজাইনারে বললাম যে তুমি এটা একটু মডিফাই করো। স্যাম্পলটা হচ্ছে অনেকটা সেরকমই থাকবে, তো হালকা পাতলা একটু সে মডিফাই করে। তাহলে মডিফাইটা হচ্ছে স্যাম্পলে থাকে না, কারণ স্যাম্পলটা তো ওই কিনা স্যাম্পল, এই জন্য অনেক সময় আবার অনেক সময় এটাকেই কপি করে। তাহলে স্যাম্পলটা হলো ইম্পর্টেন্ট আছে, মানে মোটামুটি এই 4টা জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জন্য আমি 4টা জিনিস সেখানে রাখছি। ডেভেলপমেন্ট স্টেজে এগুলো আসলে যখন সে হাতে পাবে তখন সে অ্যানালাইটিক করে, অ্যানালাইটিক করার পরে তার ওই যে ম্যাটেরিয়াল সে তখন নেগোশিয়েট চলে বাইরের সাথে, নেগোশিয়েট চলার পরে সে এটা তার কোনো কনফিউশন থাকবে সেটা ক্লিয়ার হয়, ক্লিয়ার করে তারপরে এই যে কনজারশন আর হাবিজাবি আছে না, কনজারশন চেক করতে হয়, ট্যাগ প্যাক এগুলো সব করার পরে ক্যাডের সাথে চেক করতে হয় কোথাও কোনো সমস্যা আছে কি না। তারপরে সে একটা স্যাম্পল লাগে বাইরের, যে তাদের অনেক সময় বাইরের কাছে লাইভ মডেল থাকে, লাইভ মডেল বলতে মানে তাকে ইনস্ট্যান্ট রেখে পড়াইয়া, কারণ যা বানানো হইতেছে তো কোনো একটা মানুষের জন্য, যে পড়বে জিনিসটা তার তো কমফোর্টেবল দিতে হবে। এই জন্য মেইন কাস্টমারদের সাধারণত লাইভ কাস্টমারে বেশি থাকে, আর ফ্যাক্টরিতে লাইভ কাস্টমার কম থাকে, এটা আমি থাকি। তো ওরা কী করে লাইভ কাস্টমারে এগুলো পড়ায় সে দেখে যে সে কতটুকু কমফোর্ট ফিল করে ফিট স্যাম্পলটা যখন সে পায়। এই জন্য ফিট স্যাম্পলটা খুব ইম্পর্টেন্ট। ফিট স্যাম্পলটা পাওয়ার পরে এখানে অনেকবার রিভাইজ হবে, ফিট স্যাম্পলটা অনেকবার রিভাইজ হবে, কারণ যখন সে পড়ে তখন সে কোথায় কী অসুবিধাটা ফিল করে যখন সে বলে তখন বাইরের কমেন্টসটা দিয়ে যে তোমার এই জায়গায় চেঞ্জ করো। অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে একটা পাইছি, এটা এই টাইপের অনেক সময় দেয়, ছবি তুলে দেয়। এই যে লাইভ মডেলটা সে পড়াইছি, পড়াই তার কাছ থেকে রিভিউ নিছি, সে এটা কীভাবে ফিল করছে, বর্তমানে কোনো সমস্যা হচ্ছে কিনা, কমফোর্ট ফিল করতে গেছি না, বা কোথায় কী লুজ হচ্ছে কিনা, এগুলো সে চেক করার পরে সে কমেন্টসে এগুলো বলে দেয়, তখন হয়তো আবার রিভাইস এক্সাম্পল চায়। এটা ডিপেন্ড করতেছে কীরকম ফিটিং হয়েছে, কীরকম সে কমফোর্ট ফিল করছে, তার উপর এটা ডিপেন্ড করে। আর ট্যাগপ্যাকের ব্যাপারটা একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা পার্সিয়াল একটা ট্যাগপ্যাক পাইছি, এই যে একটা মেজারমেন্ট চার্ট, এটাও ট্যাগপ্যাকে থাকতে পারে এরকম। এখানে বিভিন্ন ফসল ভাইয়ের দেখা যাচ্ছে না, এটা একটু দেখ, ফসল ভাইয়ের দেওয়া যাচ্ছে সেটা, এটা আছে ভিতরে কিন্তু ফসল ভাই আছে। এই যে এখানে বিভিন্ন বিশেষ করে ব্রা, এটা হচ্ছে ব্রা এটা কি আচ্ছা যাই, ব্রায়ের এরকম অনেকগুলো পার্ট থাকে। আমরা যারা বক্সার পেন্টিং করি আমার 2-3টা পার্ট থাকে, এগুলো কোনো সমস্যা, কিন্তু ব্রাতে দেখেন অনেকগুলো পার্ট থাকে, কোন এক এক জায়গার এক এক মেজারমেন্ট, এক এক জায়গার এক এক মেজারমেন্ট, এই মেজারমেন্টগুলো দেওয়া থাকে, এই মেজারমেন্টগুলোকে চেক করতে হয়। তারপরে এই যে এরকম একটা দেওয়া থাকে কোন জিনিসটারে কীভাবে সেই মেজারমেন্টটা এখানে বলছে না, এই যে এখানে বলছে না ABCDEFG, কোন জিনিসটা কি, এ কোন জায়গাটা, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা কোথায় কী বলছে এটা এখানে বোঝাই দেয়, হ্যাঁ এটা এখানে মেনশন করা দেয়। এটা সাধারণত স্ট্যান্ডার্ড বায়ারের ক্ষেত্রে এগুলো থাকে, যদি লোকাল বায়ার হয় এটা আলাদা জিনিস নিজেরা তৈরি করে নিতে হয়। এই যে কমেন্টস, এগুলো কমেন্টস এই যে এরকমই থাকতে দেওয়া যায়। ট্যাগ গেল ইন্টারমিডিয়েট, তখন আবার তার কী করে স্যাম্পল তো একবার পাঠাইছি, ম্যাটেরিয়াল সম্পর্কে একটা ধারণা পাই গেল, এদিক দিয়ে ম্যাটেরিয়ালের প্রাইস নিগোসিয়েশন করে তারা বায়ার আবার প্রাইস চায়, প্রাইস দাও। সাগররা তখন প্রাইস সাপ্লাইয়ের কাছ থেকে নেয়, নিয়ে ফ্যাক্টরির একটা প্রাইস আছে, এই সেই সব কিছু প্রাইস নেওয়ার পরে আরেকদিন কথা বলবো কস্টিং নিয়ে। এইটা তখন তারা প্রাইস কনফার্ম করে, প্রাইসটা যখন বায়ারের সাথে হিসেবে এগ্রি করে তখন ওরা অর্ডার কনফার্ম, তখন সাগরদের পাঠ শেষে তখন চলে আসে কনফার্ম অর্ডারের ক্ষেত্রে। কনফার্ম অর্ডার মানে মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে, মার্চেন্ডাইজিং মানে ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং যারা এক্সিকিউট করে। আমি খালি সামারি বলে যাচ্ছি, হ্যাঁ। মার্চেন্ডাইজার যখন পিউ পায় তখন তার প্রথম পিউটা সে রিসিভ করে, ওইখানে সাইজেস ব্রেকডাউন থাকে, কালার ওয়াইজ কোয়ান্টিটি থাকে, মানে ইনফরমেশনগুলো থাকে যেগুলো আমরা সব জানি না জানলে বললেন যে আমি জানতাম না। এরপরে ওই যে ওই ট্যাগপ্যাকটা আবার আপডেট হয়েছে কিনা, ওই ট্যাগপ্যাকটা আপডেট হইতেও পারে, যখন এখানে ফিটিং এসে কোনো কমার্স ছিল না, কোনোটা কিছু চেঞ্জ হলো, তখন সে এটাকে আপডেট করতে পারে নাও করতে পারে। যদি এই জন্য ট্যাগপ্যাকটাকে আবার মার্চেন্ডাইজিং ফ্যাক্টরি আবার এটা দেখতে হবে, তার এন্ড থেকে সে ক্লিয়ার হইতে হবে। এটা তো সে একবার ক্লিয়ার হয়েছে, আর তার কাজটা হয়তো অনেক পার্থক্য আছে। তার কাজটা হচ্ছে 1-2 পিস, যদিও বেসড অন 1-2 পিস, তার দায়িত্ব 1-2 পিস, কিন্তু বেসড অন হচ্ছে বাল্কের দায়িত্বটা তার হচ্ছে হাজার পিসের দায়িত্ব, ঠিক আছে। সে যদি ধরবেন হেয়ার উপর ভরসাটাকে হেয়ার মিস্টেক করতেই পারে মানুষ, সেই জন্য তার হচ্ছে মেন রেসপন্সিবিলিটি, কারণ হচ্ছে তার কোয়ান্টিটিটার লাইবিলিটিসটা বেশি।
হাজার হাজার কোয়ান্টিটি তার উপর লাইবিলিটিস। সে যদি এখানে মিস্টেক করে সে আবার এখানে বলতে পারে না যে এখানে তার ফল্ট, এটা বলতে পারবে না। তো তার দায়িত্ব আছে এগুলোকে চেক করা। তারা হচ্ছে এগুলো চেক করা, ট্যাগ প্যাক। এই ট্যাগ প্যাকগুলো সেই ক্যাটের সাথে এগুলো চেক প্যাক করেই এগুলো ওই যে কনজেশন করতে হবে, ইয়ারপি ইঞ্জিনিয়ার কথা বলবো, প্রসিডিউর মানে ওগুলো হচ্ছে এক জিনিস। তারপরে এই যে ট্যাগ বা কিউ পাওয়ার পরে ওই যে স্যাম্পল ট্যাম্পল কালেক্ট করবে, ওরা যখন ফাইল হ্যান্ড ওভার করে দেয় মার্চেন্টাইজ গেছে, সেই ইনফরমেশনটা বুঝিয়ে নেবে। তারপরে এখানে যে ম্যাটেরিয়াল থাকে ওরা একটা ম্যাটেরিয়াল সোর্স করছে, আর এইখানে আর একটা ম্যাটেরিয়াল সোর্স। এই দুইটা ম্যাটেরিয়াল সোর্সের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য আছে কী পার্থক্য? ওইখানে হচ্ছে স্যাম্পল করার জন্য ম্যাটেরিয়ালস নেওয়া হয়েছে, আর এখানে বাল্কের জন্য না। ওরা তো স্যাম্পলের জন্য ঠিক আছে, কিন্তু ওদের আবার প্রাইস লাগে না। ওরা ওদের স্যাম্পল করবে নাকি, প্রাইসও লাগছে। আর এখানে হচ্ছে প্রফিট, ওরা তো একটা প্রাইস সেট করে দিয়েছে, আপনার সাথে চেক করে। এখন ওই প্রাইস থেকে আপনাকে প্রফিট বের করতে হবে। এটা হচ্ছে মার্চেন্টাইজিং, 50% কাজ। আপনি এখানে ম্যাটেরিয়াল সোর্স করবেন, ওর উপর বসে থাকবেন তখন আপনার ওইটা দিয়ে ধরলে আপনি সেম প্রাইসে পাইতেন বা নেগোশিয়েট করে একটা দুটো করতে পারবেন। এই জন্য আপনার কাজ হচ্ছে এখানে আবার ম্যাটেরিয়াল সোর্স করা, যাতে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারেন। এটা দায়িত্ব 50%-এর। এই জন্য ম্যাটেরিয়াল আবার সোর্স করবেন। তারপর এখানে কালার টালার এগুলো সব আবার, কারণ তখন তো আর কালার থাকে না, তখন থাকে কোয়ালিটি। সাধারণত কোয়ালিটি থাকে, তখন কালার খুব কম থাকে। আর এখানে এসে আবার কি কালার লাগবে, কারণ কালার আনতে দেখা যায় অনেক প্রবলেম ফেস করা হয়। তখন তো কোয়ালিটি থেকে কালার আনতে প্রায়োরিটি দেওয়া হয় না। এখন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালার নিয়ে কোনো একটা এফেক্টেড থাকতে পারে, এগুলো নেগোসিয়েটের মাধ্যমে বায়ারের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে ম্যাটেরিয়াল সোর্স করলো, ম্যাটেরিয়াল সোর্স করে বলে তারপরে তো এগুলো প্রাইস আবার নেগোসিয়েট করতে হবে। এখানে একটা প্রাইস নেগোসিয়েট করছে, এখানে আবার করতে হবে। এটা হচ্ছে প্রফিটের জন্য, এখান থেকে প্রফিট বের করতে হবে। তার কাজ হচ্ছে প্রফিট বের করা, এই ইয়ে করবে। তারপরে যে এই যে পিউরা অ্যানালাইসিস করবে, ট্যাগ প্যাক অ্যানালাইসিস করবে। তারপরে হচ্ছে এই যে ইয়ারপি অর্ডার সামারি করতে পারে। সে পিউ রিসিভ করার পরে যদি দেখে যে এক একজনের কাছে 2-3টা বার থাকে বা সিজন থাকে, তখন তার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে কোনটা কী ট্র্যাক রাখার জন্য তার নিজের মতো করে একটা সামারি তৈরি করে রাখে, এক একজন এক এক রকম ফলো আপ করে, যেটা গত মিটিংয়ে বলছিলাম যে সে সেভাবে কিন্তু এটা রাখতে হবে। এটা আমার দৃষ্টিতে এটা ভাইটাল ইস্যু। এটা হলে মিসিং কম হয় এবং একই পেজে থাকা ভালো। তারপরে হচ্ছে কি এবার এটা করার পরে এখানে যে এলসি নিয়ে কাজ করে, মাস্টার এলসি আমি যে পিউ পেলাম, পিউ পাওয়ার পরে এটা তো সহজকালে অর্ডার দিছে। তারপর লাইবিলিটিস নিতে হবে ওই যে এলসি মাধ্যমে। এলসি মানে কি? লেটার অফ ক্রেডিট। শামীম কই? লেটার অফ ক্রেডিট। নাসির আর রনি? লেটার অফ ক্রেডিট। সুমন জানো? তুই শুনে বলছো না আগে জানো? আচ্ছা, এই যে মাস্টার এলসি নিতে হবে, এটা মাস্টার এলসি বলে গেল। এটা প্রসেস করে আমি সাপ্লায়ারদেরকে দিব। আকিব জানো? মাস্টার এলসি বলতে স্যার আমাদের মানে বাইরে থেকে যে সেলস কন্ট্রাক্ট বা ইয়াটা পাই, সেই সরটা আমি রেজিস্টার বা আমরা যদি এলসি করি, এটা তো এলসি হচ্ছে জেনারেল, মার্চেন্টাইজিং সেক্টরে বা মার্চেন্টাইজিং ক্ষেত্রে এটাকে মাস্টার এলসি বলে, তাই না? আমি বলতেছি মার্চেন্টাইজিং সেক্টরে এমনি নর্মাল এলসি ঠিক আছে, মার্চেন্টাইজিং ক্ষেত্রে এটাকে মাস্টার এলসি বলে। কারণ কি? মাস্টার এলসি বলে এটার থেকে সব হয়। তো ওই যে মাদার এলসি মতো মাস্টার এলসি মানে মাদার এলসি, এটা যে মাস্টার এলসি বলে মার্চেন্টাইজিং সেক্টরে আমি দেখছি। না মাদার সব জায়গায় এটা আমি এটা বললাম আর কি, মাদার এলসির সাথে তুলনা বললাম। মানে মাদার যেরকম জন্ম দেয় এটা এরকম ব্যাক টু ব্যাক জন্ম দেয়, এটার মাধ্যমে ব্যাক টু ব্যাক আসে, এই জন্য আমি এটা মাদারের সাথে কম্পেয়ার করছি। তারপর আসে যাক মাস্টার এলসি কালেক্ট করতে হবে কেন? ওই ব্যাক টু ব্যাক লাগবে। যদি মাস্টার এলসি না পাও তাহলে ব্যাক টু ব্যাক করতে, ব্যাক টু ব্যাক না করতে পারলে বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি যে ইয়ানের এখানে একটা অথবা ইয়ার কাছে আসবে কমার্শিয়াল, যেটা যদি আজকে দায়িত্ব দিয়েছিলাম ফরাতে গেছে আসতে পারে। তারপর আমি বলে দিই একটা অর্ডারের ক্ষেত্রে এই যে ব্যাংকিং যে সেক্টর আছে তার ভিতরে একটা প্রথম রুলস হচ্ছে আগে ফেব্রিকের এলসি দিতে হয় আগে, কারণ ফেব্রিকের ইয়াটা মেজরিটি তো, এই জন্য ফেব্রিকেরটা আগে দিতে হয়। আর একটা ইনফরমেশন দিয়ে কি সম্ভবত ব্যাংক একটা মাস্টার এলসির ক্ষেত্রে 70 to 75 না ভাই 75% ইউজ করতে পারবেন, এর বেশি আপনি ইউজ করতে পারবেন না। এই 25% ব্যাংক আপনাকে দিবে না, ব্যাংক দেখে দিবে।
এটা ব্যাংক কোনো লাইব্রেরিজ দিছে কিন্তু ব্যাংকে তো এলসি ব্যাপারটা কি আমরা জানি না মনে হয় এলসি নিয়ে তাহলে আরেকদিন বলতে হবে এলসি কি জিনিস এলসির ফাংশন আচ্ছা এটা নিয়ে তাহলে আরেকদিন বলবো এই মাস্টার এলসি নিল তারপরে সাপ্লায়ার সোর্স করলো তো ওটা তো এখানে গেছিলাম না আচ্ছা ওই যে এখানে কাজগুলোকে সাপ্লায়ার সোর্স করে প্রাইস নেগোশিয়েট করবে তারপরে ম্যাটেরিয়ালের যে কোয়ালিটি অ্যাপ্রুভাল কালার অ্যাপ্রুভাল নিবে এগুলো হচ্ছে প্রসিডিউরের কথা বলতেছি অ্যাপ্রুভাল নিবে তারপরে এই যে তারপরে সে বুকিং প্লেস করলো বুকিং প্লেসের সাথে রিলেটেড কী আছে পিআই কালেক্ট করা তারপরে চেক ফর পিআই ফর দ্য ব্যাক টু ভ্যাকেন্সি যেটা আমাদের এখন প্রসিডিউর এখানে আমাদের কিছু প্রসিডিউর ঢুকছে আর কিছু ঢুকে নেই ব্যাক টু ভ্যাকেন্সির জন্য পিআইগুলো চেক করতে হবে ঠিকমতো তারপর ব্যাক টু ভ্যাকেন্সি হবে তারপরে এখানে ম্যাটেরিয়ালটা ফলো আপ করতে হবে প্রোডাকশন সাপ্লায়ার প্রোডাকশনে আমার ফলো আপ করতে হবে কারণ সেই প্রোডাকশন শুরু করছি কিনা নাকি আমি বুকিং দিয়ে আমার দায়িত্ব শেষ সেটা না তারও প্রবলেম থাকতে পারে সেই প্রবলেমটা আমার জানতে হবে সে হয়তো বা নাও জানাতে পারছে কিন্তু আমার দায়িত্ব তাকে নক করা তাকে নক করে জানতে হবে তার থেকে জানার একটা উপায় হচ্ছে তার থেকে প্ল্যান ডেলিভারি প্ল্যান চাওয়া যে তুমি যে বুকিং দিলাম তোমার তো এখানে অ্যাপ্রুভাল দিচ্ছি তুমি কখন ডেলিভারি দিবে আমার প্ল্যান দাও তো প্ল্যান দিলেই বোঝা যাবে সে এবার প্ল্যান নিয়ে বসে থাকবে যখন সে 10 তারিখ প্ল্যান দিছে 10 তারিখে আমি 10 তারিখ বা 8 তারিখ থেকেই বা তার যদি নক করতে পারি ভালো যদি আমি একটু প্রোয়েক্টিভ হইতে পারি তাহলে আমার জন্য ইসি 8 তারিখ করতে পারলাম থেকে 8 তারিখ নক করলাম যে তোমার ট্যাগ আছে কিনা 10 তারিখ হলো তোমার প্রোডাকশন শুরু করছো কিনা এই যে ট্যাগগুলো হচ্ছে নিজের সেভের জন্য এটা সবাই মানে এটা ডিপেন্ড করতেছে যেটা বাইরে হচ্ছে আমাদের শেষ করে যে পড়াশোনা প্ল্যান দাও কত টাকা যদি আমাকে আপডেট দাও আমাদের সাপ্লাই শেষ করে সাপ্লাই কিভাবে আছে সেম ওয়েতে হ্যাঁ পড়াশোনা আপডেট কি তারপরে হচ্ছে পিপি স্যাম্পল হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল মানে আমি যে প্রোডাকশন যাব তার আগের স্যাম্পলটা এটা ইম্পর্টেন্ট এই কারণে এখানে কালার থাকে বাইরের যে কালারটা চাইছিল সেই কালারটাকে আপনি দিতে পারছেন কি সেই বাল্ক মেটেরিয়াল থেকে দেওয়ার কথা সাধারণত এটা নিয়ম আছে আপনি যে বাইরে যে অ্যাপ্রুভাল দিল দেওয়ার পরে আপনি প্রোডাকশন শুরু করছেন সেই ফার্স্ট প্রোডাকশন থেকে আপনি এই স্যাম্পলটা বানাবেন সেটা দিয়ে সেই বায়ার দেখবে যে বায়ার যে অ্যাপ্রুভাল দিছে বা বায়ার যেটা চাচ্ছে সেই জিনিসটাই প্রোডাকশন হচ্ছে কিনা এটা সে বাইরে দেখবে কোয়ালিটি দেখে তারপরে দেখে এই কালার দেখে তার তো ওটা সেল করতে হবে তার তো মাল নিয়ে তার স্টোর রাখতে হবে আর তারা তো এখানে আমরা কিছু আছে তারা অনেক সময় অ্যানালাইসিস করে স্যাম্পলগুলো ডেভেলপ স্টেজে আসে মানে স্ট্যান্ডার্ড বা অ্যানালাইসিস করে আসে ইমার্জেন্সি শো সেক্টর এখানে তারপর এটা ভালো আসা পর্যন্ত আমি চালা দিচ্ছি হ্যাঁ পিপি স্যাম্পল মানে আমার শেষ হয়ে আসছিল তো ওই জন্য বললাম পিপি স্যাম্পল তারপরে হচ্ছে পিপি স্যাম্পলটা বললাম হ্যাঁ পিপি স্যাম্পল ঠিক আছে ম্যাটেরিয়াল কালার কোয়ালিটি ওইখানে আর একটা ইস্যু থাকে টেস্ট আমি যে বাল্কের ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে না কিছু সমস্যা থাকে আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে খুব বেশি সেন্সিটিভ কারণ কি লেন্সের প্রোডাক্ট একটু হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট যেমন আমরা করি এজন্য হচ্ছে সেন্সর বেশি বিশেষ করে বাচ্চাদের জন্য আরামদায়ক গাছের জন্য এটা বেশি এটা হচ্ছে আমাদের চামড়ার সাথে লাগিয়ে থাকে আমাদের সেকেন্ড স্কিন এটা ডিরেক্ট স্কিনের সাথে টাচ থাকে সেই জন্য যে বিশেষ করে সমস্যাটা হচ্ছে চুলকানিটা হচ্ছে মেন সমস্যা এই যে অ্যাজমেস এগুলো আরও অনেক কিছু আছে ওই টেস্ট নিয়েও তাহলে আরেকদিন বলতে হবে হ্যাঁ কী কী টেস্টের ব্যাপার আছে এগুলো আর এগুলো কী কী জিনিস নিয়ে কথা বলতে হবে নিজে বলি এই টেস্টের ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে আচ্ছা টেস্ট করাবেন এটা যদি পাস করে তো এটা আমরা অনেকেই জানি যে থার্ড পার্টির মাধ্যমে করাতে হয় বা নিজেরাও অনেক সময় করে এটা ডিপেন্ড করে তারপরে হচ্ছে আপনি যে ম্যাটেরিয়াল আসলো ম্যাটেরিয়াল বুকিং দিনে ম্যাটেরিয়ালটা আনলেন ম্যাটেরিয়ালটা আনার পরে ইনভেন্টরির দায়িত্ব স্টোরের কিন্তু মার্চেন্ডাইজিংয়ের দায়িত্ব হচ্ছে কিনা এটা ফলো আপ কেন ফলো আপ করা ইনভেন্টরিটা খুবই একটা ভাইটাল ইস্যু বুকিং অনুযায়ী আমার ঠিক আছে কিনা হ্যাঁ বুকিং অনুযায়ী আপনার মালটা ঠিক মতো আসছে কিনা আপনি যে পয়সা সুইং হয়ে অর্ধেক দিয়ে যায় বন্ধ হয়ে যায় লাভের রিস্ক তো আপনারই প্রোডাকশনটা না দিলে করবেন কি থেকে প্রোডাকশন এসে দেওয়ার পরে তার দায়িত্ব মাল বাইর করেন সো মেটেরিয়াল ইনভেন্টরি যদি আপনি না জানেন যে আপনার কতটুকু শর্ট আসছে বা কোয়ালিটি তারপর আবার ডাইকেসি এখানে মিশিয়েছে ডাইকেসি করে তো মেটেরিয়ালটাকে সে আমার যেটা চাইছিলাম সেটাই দিল না 2 নম্বরই করলো 2 নম্বরই করলো ওটা রিপ্লেস এগুলো হচ্ছে কমন ব্যাপার এগুলো সবসময় আলোচনা হয় এই জিনিসগুলো গেল এটা তারপরে গেল তারপরে প্রোডাকশনে চলে আসলাম এটার পরে ধরো ম্যাটেরিয়াল সব আপনি আনলেন তারপরে কী করতে হবে প্রোডাকশনের চিন্তা ভাবনা তো প্রোডাকশনে যে শুরু করার আগে কী কী প্রসিডিওর আছে আপনাকে প্ল্যানটা চেক করতে হবে আপনার জন্য কি সবসময় লাইন বসে থাকবে না
যদি এখানে থাকে অর্ডারের কাজের কারণে এখানে থাকে আপনারা ডাকে তাড়াতাড়ি মেটেরিয়াল এনে দেন, কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে বা ইয়েতে এগুলো থাকবে না, আপনাকে লাইন জোর করে নিতে হবে। লাইন নেওয়ার জন্য প্ল্যানিংয়ের পিছনে ঘুরতে হবে। যাই আপনি এই জন্য আপনাকে চেক করতে হবে প্ল্যানিংয়ের সাথে যে আমার ম্যাটেরিয়ালটা এরকম আগের থেকে চেক করাই ভালো, কারণ আপনি তো সাপ্লাই কাছ থেকে ডেলিভারি প্ল্যান নিয়েছেন, ডেলিভারি প্ল্যানেরটা পাইছেন যে কখন সে করবে, ওই প্ল্যান অনুসারে আপনি প্ল্যানিংয়ের সাথে চেক করাটা ভালো। আপনার কারণ প্রোয়েক্টিভ হইলে ওই লাগে ও চেক করে প্ল্যানিংয়ের সাথে চেক করলেন, তার ওর সাথে নেগোশিয়েট করলেন। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সুইং স্টার্ট হলো, সুইং ফলো আপ করলেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে প্যাকিং ম্যাটেরিয়াল, তারপরে যে ইন্সপেকশনটা যে অফার করতে হবে এই জিনিসটা অনেক সময় মাথায় থাকে না, কিন্তু ইন্সপেকশনটা কিন্তু একটা অফার আমাদের কিছু তো ডাইরেক্ট আমাদের অফার করে দেয় যে এটা ইনস্পেকশন করব, তো সব সময় আপনি কাজ করবে না। এটা যে এটা জেনারেল, এটা আপনার এটা টাকা লাগবে এই জন্য আপনার করে, যাদের টাকা লাগবে না তারা কিন্তু আপনার করবে না, তারা ভাই আপনারা জানাইতে হবে। রেকর্ডেড ভাই, এই কথা কেন আপনি তো এডিট করতে পারবেন, আপনি মাস্টার না, আপনি তো এডিটর। এই কি জানি বলতেছিলাম, অফারটার দায়িত্ব মার্চেন্ডাইজিংয়ের, ইন্সপেকশন এই জন্য ফলো আপ করবেন, ফলো আপ করে আপনাকে কী বলে এডিট করতে হবে, ইয়ে করতে হবে, ইন্সপেকশন অফার করতে হবে। ভাই এখানে মাস্টার একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে অর্ডার কনফার্মেশন হওয়ার পরে না না বস সরি ভুলে গেছি, এটা নিয়ে একটা আমাদের আমরা কাজ করতেছে আদিত দার সঙ্গে, এটা একটা প্রসিডিউর আছে কীভাবে হ্যান্ড ওভার করবে। তা আমরা সাগরও একটু ব্রিফ করবেন মাঝখানে এসে, আপনি কীভাবে হ্যান্ড ওভার করেন, সময় পেলে আপনি ব্রিফ করে দিন কীভাবে হ্যান্ড ওভার করেন। তারপরে কোথায় গেছিলাম আমরা, ইন্সপেকশন অফার। ইন্সপেকশন অফারের আগে একটা কাজ আছে, এটাও একটা ভাইটাল কাজ, সেটা হচ্ছে স্পেস বুকিং। সাধারণত মিনিমাম 1 উইক এগো দামি প্যাকিং ডিশ দেওয়া কমার্শিয়ালকে তা আপনার জানাতে হবে যে এই মালটা জেনারেল যে ডেট আছে সেই ডেট অনুসারে স্পেস একটা বুকিং দিতে। সেই স্পেস বুকিং দেওয়ার আপনার বেনিফিটটা কী? বেনিফিট হচ্ছে আপনার মালটা যদি ও না যার যে ইয়ের মাধ্যমে সব ফ্যাক্টরিতে তার কাছে মাল পাঠাবে, কেন আপনি হঠাৎ করে গেবেন তার কাছে যে জায়গা নাও থাকতে পারে। আপনি যদি আগে জানায় রাখেন, যেমন আমরা যেটা মার্কেটিং যেটা করে ক্যাপাসিটি, আমাদের যে ক্যাপাসিটি খালি আছে না সেটা জানাই রাখবেন যে আমার এই ক্যাপাসিটি আছে, তুমি জানো। সে যদি বাইরে যদি আমাকে প্রজেকশন না দেয় তাহলে আমি তো তার জন্য স্পেস রাখি না, কোনো স্পেস রাখি না। যদি আমাদের এখন ঘাটতি আছে এই জন্য আমরা এখন ডাকি, যখন ঘাটতি থাকবে তখন দেখবো যে তারা আগের থেকে খুঁজবে বা স্পেস আসেনি বা স্পেস আসেনি, তখন কিন্তু তারাই আমাদেরকে প্রেশার করবে যে স্পেস আসেনি স্পেস আসেনি, আমাদের তো বুঝ লাগবে না, আমরা তখন তাদেরকে নক করবো, তারা তখন আমাদেরকে বুঝবে। তো এরকম আর কি ফরওয়ার্ডারদের বা ইয়াদের কাছে যার মাধ্যমে আছে তাদের খুঁজতে হয় না এখানে, কারণ তাদের প্রচুর কাস্টমার, ইউজ কাস্টমার। সো তাদেরকে আমাদেরই দরকার, যেন আমরা আগে তাদেরকে বুঝতে জানাতে হবে যে ভাই আমাদের কিছু মাল আছে, এটা এত তারিখ যাওয়ার সম্ভাবনা আছে, ফিক্সড না, এটা চেঞ্জেবল, কিন্তু জানা রাখতে হবে যে আমার এরকম মাল যাবে, তাহলে সে মাথায় রাখবে যে আমার এই কোয়ান্টিটি মালটা আমার মাধ্যমে যাবে। তারপরে স্পেসিংগুলো, তারপরে কি কমার্শিয়াল ইনভয়েসের কাজ শেষ, ইন্সপেকশন শেষ, পাস শেষ, যেগুলো পাস করাইয়া পাস করি, মালটা শিপমেন্ট করলেন, করার পরে মালটা হ্যান্ড ওভার হয়েছে কিনা এই জিনিসটা জানতে হবে। মালটা ফরওয়ার্ডার কাছে, কারণ আমাদের প্রাইস হয় কৃষি FOB মানে তার মানে বোর্ডের দায়িত্ব কার, এটা আপনার দায়িত্বটা আপনি পালন করতে হবে। এই হলো মোটামুটি একটা সামারি। এখানে আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে টিএনএ এর ডিটেলস। আমি যদি এটা টিএনএটা ওই পাশে লিখতে চাইছিলাম, এখানে টিএনএতে কী কী ম্যাটেরিয়াল লাগবে, মানে কী কী ডাটা, রিকোয়ার্ড ম্যাটেরিয়াল মানে কী কী ডাটা, আর হাউ টু ফলো আপ বা হাউ টু মেক দ্য টিএনএ, এটা আমরা পরে কথা বলবো। এই হলো মোটামুটি একটা শর্টকাট সামারি। আর সাগর এই যেহেতু ডেভেলপ স্টেজে কাজ করে, এই স্টেজ নিয়ে সাগর কিছু বলবো। এই স্টেজ আজকে এখন বলতে হবে নাকি? কিছু বলুন কীভাবে সামনে আসতে হবে না? তোমার ইচ্ছা, তুমি সামনে আসে করতে পারো, পিছনে যেয়ে করতে পারো। সামনে আসতে বলো, আমরা এদিকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে এটা টাইকিও টেস্ট হলো আর কি, যে তুমি অডিয়েন্সের সাইকোলজি বুঝো কিনা। আচ্ছা, না তো আচ্ছা, আমি এটা ধরি।
আচ্ছা, এবিসি বায়ারের ডেভেলপমেন্ট স্টেজ। প্রথমে আমরা আসলে হচ্ছে মানে মোস্ট অফ দ্য বায়ারের ক্ষেত্রে আমরা টেক প্যাকই পাই। দেখা যায় যে অরিজিনাল স্যাম্পল ওদের থাকে না। তো টেক প্যাকে কিছু কিছু বায়ারের টোটাল ডিটেলসগুলোই থাকে, যেমন মেজারমেন্ট চার্ট, তারপরে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালের লিস্ট, তারপর হচ্ছে মেজারমেন্ট চার্ট প্লাস হচ্ছে আপনার প্যাটার্ন রিলেটেড ইস্যু, লাইক কোনো কিছু হচ্ছে চেঞ্জ হবে কিনা, এই কারেকশনগুলো টেক প্যাকেই থাকে। কিন্তু আমরা আসলে আমাদের ডেভেলপমেন্টটা কিভাবে করতেছি আমি ওইভাবে বলি, এগুলো সব গদবাদা নিয়ে সবাই জানে। আসলে আমরা কিভাবে ডেভেলপমেন্টগুলো করি, আমাদের চ্যালেঞ্জগুলো কি, এটা বললে হয়তো বেটার হবে। তো এই প্রসেসগুলো সবাই জানে, টেক প্যাক থাকে অথবা স্যাম্পল থাকে বা কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টগুলো আমরা করি। কিন্তু মোস্টলি আমরা যেটা চ্যালেঞ্জ ফেস করি সেটা হচ্ছে যে বায়ারের টেক প্যাক নাই, বায়ারের অরিজিনাল কোনো স্যাম্পল নাই, বায়ারের একটা ইমেজ আছে, সেই ইমেজ অনুযায়ী স্যাম্পল চাই, এটা হচ্ছে একটা। এখন যখন ওদের কাছে চাওয়া হয় যে আপনাদের কোনো টেক প্যাক আছে, আপনাদের কোনো অরিজিনাল স্যাম্পল আছে, আপনাদের মেজারমেন্ট চার্ট আছে, তখন বলে যে আমাদের মেজারমেন্ট চার্ট নেই, আপনারা এশিয়ান রেঞ্জের একটা ফলো করেন অথবা ইউএসএ রেঞ্জের একটা ফলো করেন, অথবা বলে যে ইউরোপিয়ান রেঞ্জের কোনো একটা কিছু ফলো করতে, স্যাম্পল করে। তো এই স্টেজে গিয়ে আমাদের ডিফিকাল্টিসটা হয়, আমরা স্যাম্পল করতে গিয়ে প্রবলেম ফেস করি। আর বাকি সব কিছুর ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে তোমার। ধরো ক্যামেরা ধরো তো কোনো নেই, ভালো করে ক্যামেরা ধরো। আমার প্রশ্নটা হচ্ছে এদিকে ধরো। প্রশ্ন করেন স্যার। আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে আমি বায়ার, ওকে, তুমি কোন একটা দেশে আছো, কারণ আমি বললাম বাংলাদেশের রেঞ্জে করে দাও। এখন বাংলাদেশে কিন্তু অনেক ধরনের রেঞ্জই হয়, সব রেঞ্জে ইউরোপিয়ানও চলে, এশিয়ানও চলে, চলে। সেক্ষেত্রে তুমি কোনটা বাছাই করবে? আপনি বাংলাদেশি কাস্টমার, আমি বাংলাদেশি কাস্টমার, তুমি লেটস সে উগান্ডার মার্চেন্ডাইজ। ডেফিনেটলি আমি বাংলাদেশেরটাই আপনার। বাংলাদেশ তো সাইজ রেঞ্জ এশিয়াটাও চলতেছে, ইউরোপেরটাও চলতেছে। এটা ডিপেন্ড করতেছে আপনি কোন মার্কেটে সেল করবেন সেটার উপর। লাইক আপনার সেলিং পয়েন্টটা কোন কান্ট্রি, লাইক এশিয়ান রিজনে যদি হয়, আমার সেলিং তো বাংলাদেশে। আপনার সেলিং যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের আপনার এশিয়ান রেঞ্জের যেটা সেটা আমাদেরকে ফলো করতে হবে। কারণ হচ্ছে এশিয়ান রেঞ্জের গুলা হচ্ছে বাংলাদেশের সাথে ফিটিংটা ম্যাচ করবে, বাকিগুলো ম্যাচ করবে না। আচ্ছা, ফিটিংটা ম্যাচ করবে, ম্যাচ করবে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ধরো যে সাইজ রেঞ্জ ধরো ইউরোপিয়ানরা ইউজ করে 80 থেকে 70 থেকে, হ্যাঁ 70 থেকে হ্যাঁ 65 থেকে শুরু হয় whatever 60 70 80 90 100 এরকম যায়। আর আমেরিকানরা বা এশিয়ানরা ইউজ করে 30। আবার কেউ ইউজ করে যে আমি দেখছি এরকম যে স্মল মিডিয়াম এরকম ইউজ করে। সেক্ষেত্রে তুমি মানে কোন কান্ট্রি কি, এটা যদি একটু এলাবোরেট করো আমাদের। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা স্পেসিফিক চার্ট আছে, চার্টটা দেখালে সবচেয়ে বেটার হচ্ছে। কান্ট্রি ওয়াইজ টোটাল হচ্ছে 4টা কান্ট্রির ডিফারেন্ট হচ্ছে গ্রেড আছে। সো ডিফারেন্ট গ্রেডটা হচ্ছে দেখলে হচ্ছে বেটার হবে। চার্টগুলো শেয়ার করে দিব এখানে, যেটা 30 বা যেগুলো বললো এগুলো হচ্ছে বাংলাদেশ বা এশিয়ান রিজনের যেগুলো, এগুলো 30, যেমন আমাদের ব্রাফ মনে করেন 32 34B এগুলা। আর হচ্ছে ইউরোপিয়ান যেগুলা বা বাকি যে ফ্রেঞ্চ আছে, অস্ট্রেলিয়ান আছে, এগুলো 4টা গ্রেড আছে। এই গ্রেডটা শেয়ার করে দিলে হচ্ছে প্রত্যেকটা সাইজের জন্য 36 এর বিপরীতে বা 34 এর বিপরীতে আসলে এশিয়ান সাইজেরটা হচ্ছে কনভার্ট করে ফ্রান্সের সাইজে কি হবে, এই গ্রেডিংটা আছে। গ্রেডিংটা দিলে আমার মনে হয়, গ্রেডিংটা থাকলে হচ্ছে ইজিলি বোঝানো যেত ইনস্ট্যান্টলি। যেটা সেটা হচ্ছে 36 34 এগুলো হচ্ছে আমাদের এশিয়ান রেঞ্জ বাংলাদেশের রিজনের। আর যেগুলো 75 70 তারপরে 80 90 95 এগুলো হচ্ছে মোটামুটি ইউরোপিয়ান বেসড যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। আর স্মল মিডিয়াম ব্রার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি হয়
এটা হচ্ছে কথা। কেউ যদি স্মল মিডিয়াম বলে আমরা দরকার হলে ওদের কাছে রেঞ্জটা ভালো করে জেনে নিতে পারি, ওরা হয়তো ওইভাবে কাজ করার। আর কোনো কোশ্চেন আছে স্যার? না, বলেন। I will raise my hand when Okay. if needed. তো আমাদের ডিফিকাল্টিসটা এটাই ছিল যে আমরা আসলে অনেক সময় কোনো কিছুই পাই না এগুলোর মধ্যে, তারপরে আমাদেরকে স্যাম্পল ডেভেলপ করতে হয়। বাট যারা যারা ভালো কাস্টমার তাদের প্রত্যেকটাই থাকে, কোনোটা যদি মিসিং থাকে, ইভেন এটার সাথে আমরা আরো একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে প্যাটার্ন। বায়ারের প্যাটার্নও থাকে স্পেসিফিক, যারা যারা ভালো ভালো বায়ার আছে আমরা এই প্রত্যেকটা পয়েন্টে তাদের কাছে আস করতে পারি। আর এখন একটা পজিটিভ, এখানে একটা ইন্টারেস্টিং একটা ম্যাটার আছে, এই প্রত্যেকটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুরুতেই যদি আমরা ওদেরকে জিজ্ঞেস করতে পারি যে আসলে আমরা অ্যাভেলেবল ম্যাটেরিয়ালের উপরে ডেভেলপমেন্ট করব নাকি অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল লাগবে, আপনাদের লিড টাইম কেমন, এই জিনিসগুলো যদি ফার্স্ট আমরা জিজ্ঞেস করতে পারি তাহলে হচ্ছে স্যাম্পল ইজিলি মেক করা যাবে, খুব দ্রুত মেক করা যাবে। আর আমি যেটা ট্রাই করি, আমি হচ্ছে এই ইনফরমেশনগুলো অ্যাট দ্য পয়েন্ট, যখনই আমি কোয়েরি হাতে পাই ওই পয়েন্টগুলো আমি ক্লারিফাই করার ট্রাই করি যে আপনার স্পেসিফিক ওই অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালগুলোই লাগবে নাকি হচ্ছে আপনার অ্যাভেলেবল ক্লোজার ম্যাটেরিয়াল দিয়ে স্যাম্পল করলে হবে, মেজারমেন্টগুলো আপনারা আমরা ফলো করে দিব। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দিয়ে করব নাকি করব না। অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দিয়ে স্যাম্পল করতে গেলে কস্ট আছে, সেটা হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল থাকলে সবগুলা সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আসতে হবে, এবং ওই ক্ষেত্রে সাপ্লায়ার লিড টাইমের অনুযায়ী, অর্থাৎ ওর স্যাম্পল রেডি করতে 7 দিনের মতো সময় লেগে যাবে। তো আমরা যেটা করব, বায়ারের সাথে ওইভাবে নেগোশিয়েট করব যে টাইম যদি থাকে তাহলে টাইমের ব্যাপারটা আমরা আগে নেগোশিয়েট করব যদি এই ক্ষেত্রে হয়। আর যদি বিশেষ করে আমি কথা বলতেছি ব্রা প্লাস হচ্ছে বডি বা এই টাইপের আইটেমগুলোর ক্ষেত্রে, বক্সারের ক্ষেত্রে আমরা মোটামুটি অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দিয়ে স্যাম্পল করি 90% টাইম। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ডেভেলপমেন্ট স্যাম্পল করি না ফিট স্যাম্পল করি, এই জিনিসটা অনেক সময় একটু কনফিউশন লেগে যায়। দেখা যায় যে ডেভেলপমেন্ট স্যাম্পল করছি, ফার্স্ট মেজারমেন্ট ফলো করছি, প্যাটার্ন ফলো করছি, প্লাস সব ফলো করছি, কিন্তু আমি নাম দিচ্ছি ডেভেলপমেন্ট স্যাম্পল। আবার দেখা যাচ্ছে কমেন্টস আসার সময় কমেন্টসে আসতেছে যে ফিটিং কমেন্টস দিচ্ছে, তখন আমরা আসলে কিরকম ভাবে আমরা নেক্সট স্যাম্পলটা আসলে কি হিসেবে তার ধরবো, তো ফার্স্ট স্যাম্পলটা যেটা দিয়েছিলাম ওইটা আমরা কি ধরবো। ইয়েস, কত ধরনের স্যাম্পল আছে স্যার? আচ্ছা, স্যাম্পল অনেক ধরনের আছে, মানে আমাদের ইআরপি তে ঢুকলে মনে হয় 20টারও বেশি স্যাম্পল রেস্টেজ পাওয়া যাবে। ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমি যদি সিরিয়ালে আমি কয়েকটা বলি, ডেভেলপমেন্ট স্যাম্পল আছে, প্রোটো স্যাম্পল আছে, তারপরে হচ্ছে ফটো স্যাম্পল আছে, সেলসম্যান স্যাম্পল আছে, তারপরে হচ্ছে ফিড স্যাম্পল আছে, হাইস্টেট স্যাম্পল আছে। বলেন ডেভেলপমেন্ট স্যাম্পলের আগে মাঝে মধ্যে কনসেপ্ট স্যাম্পলও হয়, কনসেপ্ট স্যাম্পলও হয় ডেভেলপমেন্টের আগে একেবারে স্যাম্পলে স্যার কিছু বায়ার থাকে না। পে করে কি করে না? আচ্ছা, ওইটার ক্ষেত্রে হচ্ছে মোস্টলি হচ্ছে এসএমএস স্যাম্পলের ক্ষেত্রে বায়ার পে করে, বাকি রেস্ট অফ দ্য স্যাম্পলস এর জন্য কখনোই বায়ার পে করে না। ডেভেলপমেন্ট স্যাম্পলের ক্ষেত্রে বায়ার পে করে না, আর ফিড স্যাম্পলের ক্ষেত্রে প্রশ্নই আসে না পে করার। পিপি স্যাম্পল তো মাস্ট বি বায়ারকে দিতে হবে, সেটা ডেভেলপমেন্ট স্যাম্পল আমরা যখন ব্রা প্রোডাকশন। করি তাহলে আমরা কেমন অ্যাকচুয়াল মেটেরিয়াল করতে যাবো যদি আমরা পে না করে? এটা হচ্ছে কারণ হচ্ছে যে ওই বায়ারটা ওই অর্ডারটা যদি আমাদের কনফার্ম অর্ডার হয় তাহলে আমাদেরকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটাতে যাইতে হবে। লাইক আমরা তখন বায়ারকে বলবো যে আমাদের এই স্যাম্পল রেডি করতে আমাদের কস্ট আছে, বিকজ আমরা হচ্ছে মানে আমরা ম্যানেজমেন্টকে বলতে পারবো যে আমাদের এটা অর্ডার ইন হ্যান্ডে আছে, সো আমাদের এই ডেভেলপমেন্টটা অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দিয়ে করতে হবে এবং বায়ারের একটা রিকোয়ারমেন্টস আছে। বায়ারের রিকোয়ারমেন্টস যদি না থাকে দেন আমরা স্কিপ করব। আমরা কি সেই সব সাপ্লাই ইউজ করি যারা ডেভেলপমেন্ট চার্জ নেয় না? আমরা 90% সাপ্লায়ারের সাথেই কাজ করি যারা ডেভেলপমেন্টের চার্জ নেয় না। এমন এমন কি হয় যে ডেভেলপ চার্জ নেয় কিন্তু বাল্ক অর্ডার দিলে অ্যাডজাস্ট করে নেবে? হ্যাঁ, এরকমও হয়, এরকম আছে। বিশেষ করে আমরা ব্রার ক্ষেত্রে যাদের সাথে কাজ করি, যেমন হচ্ছে বাইকের ইলাস্টিক নিয়ে কাজ করি, ওরা আমাদের কাছে ইলাস্টিকের চার্জ নেয় না যদি আমরা হচ্ছে ওদের লিমিটে নিই। আপনি এমন কোনো সাপ্লায়ার পাবেন না যেটা হচ্ছে উইদাউট কোরিয়ার চার্জে স্যাম্পলের চার্জও ওরা বিয়ার করবে, কোরিয়ার কস্টও বিয়ার করবে, এরকম সাপ্লায়ার একটা দুটো আছে, কিন্তু সে একবারই দিবে, দ্বিতীয়বার আর দিতে চাইবে না, কারণ ও ওইটা ওর বিজনেস করার জন্য ও একটা স্ট্র্যাটেজি হিসেবে শুরুতে হচ্ছে স্যাম্পলটাও দিতে চাইবে ফ্রিতে, প্লাস হচ্ছে কোরিয়ার কস্টও মাঝে মাঝে বিয়ার করে। কিন্তু রেগুলার যারা তাদের ক্ষেত্রে
অবশ্যই অবশ্যই হচ্ছে কোরিয়ার কস্ট আমাদের বিয়ার করতে হবে। এগুলো আপনি লিড টাইম করে দিবেন। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যদি ইন জেনারেল বলি যে আসলে একটা ব্রার লিড টাইম আর একটা বক্সারের লিড টাইম কিরকম হতে পারে, যদি অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সব লাগে আমাদের কোম্পানিতে একটা বক্সার ডেভেলপমেন্ট করতে 20 ডেজ টাইম লাগে মিনিমাম, বিকজ আমাদের ইয়াং পারচেস করতে হয় এই সময়, মানে এই জায়গাটাতে হচ্ছে সমস্যা। আর ব্রার ক্ষেত্রে 30 ডেজ প্লাস বেশি লাগে। যদি মোল্ড ডেভেলপ করা থাকে তাহলে কম লাগবে, যদি ব্রার ফোম কাপ না থাকে, মানে ব্রার ফোম কাপও যদি ডেভেলপ করতে হয় তাহলে 2 মাস সময় লেগে যাবে, কারণ 1 মাস সময় শুধুমাত্র বিভিন্ন সাইজ সেট ওয়াইজ হচ্ছে ফোম কাপ ডেভেলপ করতেই সময় লাগবে। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে যারা ব্রার কাজ করি, যারা করি না, মানে ব্রার হচ্ছে আপনার ফোম কাপের ডেভেলপমেন্ট চার্জটা মানে অন্য যে কোনো ডেভেলপমেন্ট চার্জের চেয়ে প্রায় কয়েক গুণ বেশি। একটা মোল্ড ডেভেলপ করতে প্রায় $300-350 করে লাগে সাপ্লায়ারেরই। তো সাইজ থাকে অনেকগুলো, তো ব্রার মোল্ডিং ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি চার্জ লাগে এবং কখনোই আমরা এই চার্জটা নিজের গায়ে নিতে পারি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডেভেলপমেন্টের চ্যালেঞ্জ অনেক বেশি, লিড টাইম কম। আর ডেভেলপমেন্টের মজাটা হচ্ছে যে ডেভেলপমেন্টে আপনি খুব দ্রুত আউটকামটা দেখতে পারেন। আপনি যখন খুব দ্রুত একটা সুন্দর স্যাম্পল করে ফেলতে পারেন, বাইরকে দেখাতে পারেন, প্লাস হচ্ছে ওইটার অর্ডারটা আছে, তখন হচ্ছে স্যাটিসফ্যাকশনটা থাকে। বাট মোস্ট অফ দ্য টাইমে আমাদের অর্ডার আসে না, ডেভেলপমেন্ট করি আমরা। তো এগুলো শেষ করতে আর একটা খালি কথা আছে আমার, সেটা হচ্ছে যে মানে ডেভেলপমেন্টটা দেখা যাচ্ছে যে আমরা এখানে যেভাবে করতেছি, মানে ওভারঅল দেখা যায় যে সবগুলার ক্ষেত্রে ডেভেলপমেন্টগুলো করি, সবগুলা বাইরের ডেভেলপমেন্টগুলো করি। সো আমাদের দেখা যায় যে লার্নিং পয়েন্টটা অনেক বেশি। সো বাল্কের কেউ যদি চায় কোনো ধরনের সাপোর্ট ডেভেলপমেন্ট রিলেটেড জানার, মোস্টলি আমার চায়না সাপ্লায়ারের সংখ্যা 100+, মানে 120-30 প্লাস, যাদেরকে আমি মোটামুটি মানে একটা কথা যদি বলি ওরা হচ্ছে শুনে মানে সাপোর্টটা দেয়, মানে আমার ফেস ভ্যালুটা বা হচ্ছে আমার কমিটমেন্ট বা আমার সাথে ওদের যে কানেকশন, এইটা খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টে, মানে যেটা নিয়ে আপাতত আমি প্রবলেম ফেস করতেছি। মানে এত বেশি ডেভেলপমেন্ট করাইছি, কাউকে অর্ডার দিই নেই এবং আমার ভ্যালুটা ওদের কাছে কমে গেছে এবং কমিটমেন্টটা মানে ওরা হচ্ছে পাইতে অর্ডার না পাইতে কেউ এখন আর আসলে ওইভাবে গুরুত্ব দেয় না। তো এইটা হচ্ছে একটা সমস্যা। আপনাদের বলাই